বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কদম্বগাছি জিএনআরসি হাসপাতালে। কিভাবে স্বাস্থ্য উন্নত করতে হবে সে বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেন হাসপাতালের খ্যাতনামা চিকিৎসকরা। শুধু তাই নয়, এই হাসপাতালের বেশ কিছু রোগী জটিল রোগের চিকিৎসা করে কিভাবে সুস্থ হয়েছে সেই বিষয়ে সবিস্তার আলোচনা করেন চিকিৎসকরা। জিএনআরসি হাসপাতাল উত্তর পূর্ব ভারতের একটি প্রখ্যাত হাসপাতাল। 1985 সাল থেকে এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এই হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কদম্বগাছিতে 8 বছর ধরে এই হাসপাতাল সুনামের সঙ্গে চিকিৎসা করছে। এই অঞ্চলে প্রথমবারের মতো নিউরোসায়েন্স পরিষেবা, আইসিইউ সুবিধা সমেত ন্যাশনাল হেলথ ডে। তো আজকের দিনে আমরা শুধুমাত্র হাসপাতাল নই, আমরা শুধুমাত্র হাসপাতাল ছাড়াও রোগীর বাড়ির লোক, তারপরে সবাইয়ের কাছে আমাদের কিছু থাকে যে যাতে কি তারা নিজেরাও সুস্থ থাকেন, সবাইকে সুস্থ রাখতে পারেন। কেন কি চিকিৎসাটা কিন্তু শুধু ওষুধ বা ইনজেকশন বা আর কি যেন বিভিন্ন ইনভেস্টিগেশন নয়, তার থেকে অনেকটা বেশি সবার ইনভলভমেন্ট। আমি তার জন্যই বললাম শুরুতেই যে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, এক্সারসাইজ করা, নিজের কেয়ার নেওয়া, এগুলো সবগুলোই আর কি যেন ন্যাশনাল হেলথের একটা আর কি যেটা কি 7 এপ্রিল হরেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে আর কি করেন। তো সেটা হিসাবে আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এবং আমরা বেশ কিছু আমাদের এখানে রোগী যারা খুব খারাপ অবস্থায় সুস্থ হয়ে গেছেন তাদেরকেও আমরা ডেকেছি। তাদের কাছ থেকেও আমরা আর কি আপনারা আর কি এখানে করবেন, থাকবেন, আপনারাও আর কি শুনতে পারবেন বা জানতে পারবেন যে কি অবস্থাতে হয়েছে। একদম আজকের দিনটা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। শুধুমাত্র মানে রোগী না, যারা সুস্থ আছে তারাও কি করে আরো সুস্থ থাকতে পারেন, রোগীরা কি করে আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠতে পারেন, এটা সবকিছু মিলিয়ে 365 দিনে একটা দিন হচ্ছে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে। 364 দিন এই প্রচারটায় আপনারা কতটা ব্যস্ত থাকেন? একদম, আমরা এটা তো সারা বছরই আর কি ব্যস্ত থাকি এবং তার সাথে এবারে যে ওয়ার্ল্ড হেলথ যেটা প্রোগ্রাম যেটা হচ্ছে সেখানে WHO বলেছে যে আপনি এখনই যে জিনিসটা বললেন, এটা শুধু একদিনের প্রোগ্রাম না, এটা একটা পুরো ইয়ার লং একটা আর কি হবে আর কি আপনার আর কি আর কি যে বলে ক্যাম্পেইন হবে, যে যাতে কি আমরা সারা বছর ধরে সবকটি লোককে যাতে অ্যাওয়্যার করতে পারি যে আরো সুস্থ কি করে থাকা যেতে পারে বা আরো সুস্থ কি করে থাকতে পারেন তারা। স্বাস্থ্য ব্যবস্থা তো সবসময় শুধুমাত্র বিজনেস নয়, যারা পিছিয়ে পড়া লোক, স্বাস্থ্যসাথী বা এর বাইরেও কি আপনারা কোনো পরিষেবা দেন বা আপনাদের মধ্যে চ্যারিটি কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর একটি প্রশ্ন। দেখুন, জিএনআরসি হসপিটাল এটা আমাদের হাসপাতালটা 2018 সাল থেকে আমরা এখানে স্টার্ট করেছি, কিন্তু এটা হিস্ট্রি যদি দেখেন তাহলে এটা আপনার 1986 থেকে হেলথ সার্ভিসের সাথে জড়িত এবং আমাদের যেটা কি মোটো সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হেলথ মিশন। তার মানেই হচ্ছে গিয়ে আমরা কম খরচে রোগীদেরকে ভালো চিকিৎসা এবং উন্নত মানের চিকিৎসা দেই। মানে টাকা কম দিয়ে শুধুমাত্র নর্মাল চিকিৎসা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমরা একদম ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি আমাদের কাছে, প্রতিটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছেন এবং অত্যাধুনিক আমাদের কাছে মেশিনস আছে, ইনস্ট্রুমেন্টস আছে, যেটাকে দিয়ে আমরা তাদেরকে একেবারে কোয়ালিটি সার্ভিস আর কি দিই। আর আমাদের এখানে এখনো আমাদের মানে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যম দিয়েই ম্যাক্সিমাম চিকিৎসাটা মানে আর কি করি। মানে এটা শুধুমাত্র আর্থিক দিকটাকে দেখে নিয়ে, মানে যাতে কি খুব কম খরচে যাতে তারা অত্যাধুনিক চিকিৎসা যাতে কি আর কি অ্যাফোর্ড করতে পারেন। এটাই। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমি আপনাকে বলছি। দেখুন, আমাদের যে এই যে প্রাইমারি হেলথ যে আছে না মিশন, মানে প্রাথমিক স্বাস্থ্য যেটা কি মিশন আছে, সেখানে আমাদের আপনারা অবশ্যই জানেন যে ওই পিঙ্ক শাড়ি পরা ম্যাডামরা, তারপরে ভায়োলেট শাড়ি পরা ম্যাডামরা, ওনাদেরকে আমরা ওই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, তারপরে হেলথ সুপারভাইজার, মানে এমনি ধরনের একেবারে প্রতিটা বাড়িতে গিয়ে যে চিকিৎসা পদ্ধতি বা তার রোগের ব্যাপারে জানা বা সে কেমন আছে তার ব্যাপারে খবর নেওয়া, এই জিনিসটি আমাদের এই হাসপাতাল জিএনআরসি হাসপাতাল
1986 সাল থেকে স্টার্ট করেছিলেন। তো এই জিনিসটা আমাদের 2018 সালে আমাদের এখানকার হাসপাতালটা যখন শুরু হয়, আমাদেরও এখানে কিন্তু একদম ডে ওয়ান থেকেই কিন্তু জিনিসটা আছে। আমাদের যারা স্বাস্থ্য মিত্র আছেন তারা বাড়ি বাড়ি যান, তারা বাড়ি বাড়ি গিয়ে মানে মানে আর কি না, ওনাদের অ্যালোটেড জায়গা আছে। এবং আমরা আমাদের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, স্বাস্থ্যমিত্ররা যেই গ্রামেতে তারা কাজ করেন তারা সেখানকারই মানুষ, এটার জন্য তাদের অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেশি ভালো। তারা প্রতিটা বাড়িতে গিয়ে তাদের ব্যাপারে হেলথ এডুকেশন দেওয়া, তারপরে বেসিক যেগুলো হয়, যেমনি কি আমরা এখন মোটামুটি সব স্বাস্থ্যমিত্রদের কাছে আপনার সিবিজি মেশিন আছে, সুগার মাপার মেশিন দিয়েছি, ওয়েট মেশিন আছে তাদের কাছে, বিপি মেশিন আছে তাদের কাছে, এবং আমরা একটু যারা সিনিয়র আছেন তাদের কাছে ইসিজি মেশিন পর্যন্ত আমরা দিয়েছি, যাতে কি তারা বাড়ি বাড়িতে গিয়ে হেলথ এডুকেশনের সাথে অ্যাটলিস্ট প্রাইমারি যেই সব রোগগুলো থাকে সেগুলোকে যাতে আর্লি যে আছে ডিটেক্ট করতে পারে। কেন কি চিকিৎসার মেইন ও হচ্ছে কি আর্লি ডিটেকশন, মানে ওটা যাতে আমরা যাতে এনশিওর করতে পারি, আমরা তার জন্য স্বাস্থ্যমিত্র আমাদের এখানে অ্যাক্টিভ আছেন, আমাদের সব জায়গাতেই আছেন আর কি উত্তর চব্বিশ পরগনা। ডক্টর কুনাল ভাওয়াল, আপনি এখানকার আমি এখানকার শিশুদের ডাক্তার এবং তার সাথে এখানকার আমি হচ্ছে কি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। হাত আর পাটা কাজ করছিল না এবং কথা জড়িয়ে এসেছিল। প্রথমে তো বাচ্চাদের স্ট্রোক হয়, এই ব্যাপারটাই আনকমন, মানে এটা স্ট্রোক মেনে নিতেই অনেকের অসুবিধা, এবং কোথায় যাবে কার কাছে গিয়ে ট্রিটমেন্ট করাবে এই ডায়লেমাতেই অনেকক্ষণ থাকে। যাই হোক, যেহেতু এমআরআইটা আমার কাছে আগে এসেছিল, পেশেন্টটাকে আমি আসতে বলি আমার কাছে, এবং পুরো চিকিৎসাটাই আমরা হচ্ছে আউটডোর বেসিসেই করেছিলাম। স্ট্রোকের ইনভেস্টিগেশনস, ওর এমআরআই হয়েছে, অ্যানজিওগ্রাফি হয়েছে, বাকি যা যা স্ট্রোকের ইনভেস্টিগেশনস লাগে আমরা করেছি, এবং যা ওষুধপত্র চালু করার করেছি। বাচ্চাদের স্ট্রোকের কারণগুলো বড়দের থেকে একটু আলাদা হয়, এবং লাখে 2 লাখে একটা বাচ্চার হয়তো স্ট্রোক হতে পারে। দেখুন বাচ্চাটা এই যে ভিডিওতে দেখছেন, ওর বাড়িটা ও উঠাতে পারছিল না একদমই, ও ধরে ধরে উঠাছিল, মুখটা অনেকটা বেঁকে গেছিল, ওর ডান দিকটা হচ্ছিল, বাঁ দিকের মুখটা পুরোটা টানছিল না, কথা জড়িয়ে গেছিল, এবং ও সাপোর্ট নিয়ে নিজে হাঁটতেও পারছিল না। বাচ্চাটি খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে এরকম ব্যাপারটি হয়েছিল। আমরা 3 সপ্তাহের মাথায় দেখছি বাচ্চাটি ইন্ডিপেন্ডেন্টলি ওষুধের এবং থেরাপির পরে হাঁটতে পারছে। वो तो एमई ओपन नहीं है, इनबिल नहीं है। আইসিইউতে ওনাকে আমরা অ্যাডমিট করেছিলাম। 1 থেকে 2 দিনের মধ্যে পেশেন্ট হাঁটার অবস্থা থেকে পুরো শয্যাশায়ী হয়ে গেছিল। পা ওইটুকুই মুভ করছিল, বাঁ পা আরো কম, আর বাঁ হাত আরো কম। দুর্লভ রোগ, এটাকে গুলেনবারি সিনড্রোম বলে, বা সেন্সরি মোটর পলির্যাডিকুলো নিউরোপ্যাথি, যেখানে শিরাগুলো হাত এবং পায়ের ক্রমশ অচল হয়ে যায়। 1 থেকে 2 দিনের মধ্যে একটি সম্পূর্ণ সুস্থ লোক পুরো শয্যাশায়ী হয়ে যেতে পারেন এবং তার কোনো মুভমেন্ট থাকে না। পরবর্তীকালে এগুলো খাওয়া, গেলা এবং তার প্রশ্বাসও এফেক্ট করতে পারে। তো পেশেন্টটিকে আসার সঙ্গে সঙ্গে আমরা জিবিএস আইডেন্টিফাই করে ওনার ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম একটি ইনজেকশনের মাধ্যমে। সেই ইনজেকশনটি 5টা কোর্স ওনাকে এখানে দেওয়া হয়েছিল, এবং 4th to 5th ডে এর মাথা থেকে উনি দেখুন না ধরে দাঁড়াতে পারছিলেন। আমি নিচ্ছি। জানুয়ারি মাসে 2 তারিখে ভর্তি হয়েছিলাম। আমার অবস্থা খুবই শোচনীয় ছিল।
আমার 4 হাত পা পড়ে গেছিলো। আমাকে এখানে ভর্তি করানো হয়েছিল। এখানে ম্যাডাম মৌকুলি ম্যাডাম উনি আমাকে দেখেছেন। উনি দেখার পর ওনার ট্রিটমেন্ট চালু করেছেন। ওনার ট্রিটমেন্ট এত বেটার, এত সুন্দর, আমাকে 2-3 দিনের মধ্যে উনি আমাকে সুস্থ করে দিয়েছেন। মোটামুটি আমি 2 তারিখে ভর্তি হয়েছি, 9 তারিখে আমাকে 10 তারিখে ছুটি দিয়েছে। এখানে হসপিটালের ফেসিলিটি খুবই ভালো। এখানে সবার সেবা যত্ন, কীভাবে আয়া সিস্টাররা ডাক্তাররা দেখাশোনা করেন, খুবই ভালো। এবং সবথেকে বেটার হচ্ছে ম্যাডাম মৌকুলি ম্যাডাম, যিনি আমাকে পুরো যেরকম অবস্থা আমি এসছি, আমাকে 2-3 দিনের মধ্যে উনি দাঁড় করিয়ে দিয়েছেন। এখন দিব্যি আমি চলাফেরা করে ডিউটি যাতায়াত করছি, ডিউটি যাচ্ছি, ডিউটি থেকে আসছি। বুঝতে পেরেছিলেন আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন? আমি বুঝে হঠাৎ করে আমার হাতটা অলস হয়ে গেল বাড়িতে এটা। তারপর দেখি বাথরুমে আমি গেলাম, দেখি বাথরুমে আমার কোমরে বসেছি, তখন আমি আর উঠতে পারছি না, আমার পাটা পড়ে গেল। তারপরে ওখান থেকে আমি থাকি অনেক দূরে, আমার হুগলি ডিস্ট্রিক্টে ভদ্রসর আমার বাড়ি। ওখান থেকে আমাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়ার পর লাস্টে এখানে এসে ভর্তি করেছি 2 তারিখে। তো 2 তারিখ থেকেই রাত থেকে আমার ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। ম্যাডামের সঙ্গে ফোনে যোগাযোগ করে পরের দিন সকালে ম্যাডাম নিজে এসে আমাকে নিজে চেক আপ করে ম্যাডাম নিজের মতন করে ট্রিটমেন্ট করেছেন। এখন পুরোপুরি সুস্থ? এখন পুরোপুরি সুস্থ। আমি দিব্যি চলাহাঁটা পারছি, উঠে বস করতে পারছি, আমার কোনো অসুবিধা নেই। হাত পা দিব্যি চলছে, আমি হাঁটাচলা করে যেতে পারছি। কতদিনের মধ্যে সুস্থ হয়েছে? আমি মোটামুটি এখানে আমাকে 5 দিনের মধ্যে 4-5 দিনের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে আরও বেটার ট্রিটমেন্ট করে আমাকে 10 তারিখে ছুটি দেওয়া আছে। তারপরে মাঝখানে আমি ম্যাডামের কাছে হেঁটে নিজে চলে এসে চেক আপ করাতে এসেছি। এইখানে এসেছিলাম, এই নার্সিংয়ে চেক আপ করতে এসেছিলাম। চেক আপ করে উনি আবার মেডিসিন প্রেসার করে দিল, কিছু মেডিসিন আমাকে লিখে দিল। এইভাবে আমার হ্যাঁ বললো তো। তাও মোটামুটি 10 তারিখে আমি এখান থেকে ছুটি দিই। জানুয়ারি মাসে, মানে আমি জানুয়ারি 2 তারিখে ভর্তি হয়েছি, 10 তারিখে আমাকে ছুটি দিয়ে দিয়েছে। আমি 5-6 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছি, দিব্যি হাঁটাচলা করছি। হ্যাঁ, জানুয়ারি মাসের মধ্যে আমি আরেকবার ওনাকে একবার চেক আপ করতে এসেছি 7 দিন পর। নিজে হেঁটে পায়ে চলে এসেছি আমি, মানে ওখান থেকে আমাকে অটো করে আসতে হয়েছে, অটোর থেকে স্ট্যান্ড থেকে আমি হেঁটে হসপিটালে এসেছি। আপনার নামটা বলবেন? নামটা? আমার নাম ধীমান চৌধুরী। চালু করেছি সিন্স বিগিনিং অফ দি হসপিটাল ইন 2018। এই 2018 কোন স্টেটে? এটা এখানে বেঙ্গলে আমরা চালু করেছি 2018-এ। আর এটা 2012 থেকে আমাদের ফুল ফ্লেজেড অ্যাপ্রুভড প্রজেক্ট আছে গুয়াহাটিতে আমাদের 4টে হসপিটাল আছে, যেটা 750 বেডস হসপিটাল। অ্যান্ড কলকাতায় আমাদের বারাসাতে একটাই ব্রাঞ্চ আছে, যেখানে উই আর রানিং উইথ 150 বেডস হসপিটাল। তাহলে স্যার অ্যাকচুয়ালি আশা কর্মী, অর্থাৎ আমাদের যে আশা প্রজেক্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের এবং অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, তারও আগে আপনাদের এই চিন্তা ভাবনা এসেছে? ওদের তো 12-র পরে এসেছে চিন্তা ভাবনা। ইয়েস আমরা এটা আওয়ার সিএমডি স্যার ডক্টর নোমাল চন্দ্র বোরার এটা ইউনিভার্সাল প্রজেক্ট আছে। হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর দিস ইন দ্য US অলসো। So it is a project driven by the GNRC. This is the unique mission, I say, in the complete hospital sector across the nation. This is Swasthya Mitra. It is an approved project and we are running successfully at the Bengal also. So since 2018, we have dedicated around 600 teams in the Barasat sector only in North Chobis Pargana working for this project. So they connect with almost every rural belt. So আমরা এখন সার্ভ করি প্রায় 70% of the population. We are serving the rural population through this model. So sir, I said JNC is the pioneer of Swasthya Mitra. Yes, it is a pioneer project of the hospital itself, and this is the, I hope no hospital in Kolkata runs this type of project. And sir, as a CEO of the GNRC hospital, okay, what is your mission, vision, and objective? Okay, Yes. in coming days. Yes, I have been here for 3 years. So my objective is to make a universal and affordable health mission, which has been the top project and top vision and mission of this GNRC hospital across in Guwahati also and in Bengal or wherever we open. We want to provide universal and affordable health mission so that everyone can take the benefit of medical facility. Yes, sometimes we do not detect, that is why we have floated some health checkups also. আজকে যেরকম আমরা ওয়ার্ল্ড হেলথ ডেতে আমরা 3000 টাকায় যে ইনভেস্টিগেশনগুলো করা যায় সেগুলো আমরা 999-তে আমরা দিচ্ছি। সো ওয়ার্ল্ড হেলথ ডে ইজ অ্যান ইম্পর্টেন্ট ডে, যেখানে আমরা কমিট করি দ্যাট উই উইল প্রোভাইড দ্য মেডিকেল ফ্যাসিলিটি অ্যাট দি এফোর্ডেবল প্রাইস, অ্যান্ড যেখানে আমরা কি প্রিভেন্টিভ হেলথটা আমরা করতে পারি। পেশেন্ট সবসময় যেরকম ম্যাম বললেন যে ডিটেকশনই হতে পারে না, সেই জন্য আমরা এরকম হেলথ চেক আপ দিই, সেখানে প্রাইম হেলথটাকে আগে অ্যাওয়ারনেস যায় আর মানুষ ডিটেক্ট করতে পারে, বিকজ ইয়াঙ্গার পিপুল আর গেটিং
ill now. So this is the project we have taken. Thank you. নমস্কার, আমি ডক্টর মৌকলি পাল, জিএনআরসি হসপিটালের কনসালটেন্ট নিউরোমেডিসিন স্পেশালিস্ট। আর এখানে শুধু আমি একা কাজ করি না, আমার সাথে আমার পুরো টিম, নিউরো সার্জন আছেন, মেডিসিন ডক্টরসরা আছেন, কার্ডিওলজি টিম আছে, যারা পুরো এই ব্যাকআপটাকে করে। কারণ এটা টিম ওয়ার্ক, যে কোনো নিউরোর পদ্ধতি, মেডিসিন হোক এবং বা ইন্টারভেনশন ট্রিটমেন্ট হোক, এই সবার মাধ্যমে, এবং রেডিওলজি সাপোর্ট, মানে আমাদের যারা সিটি এমআরআই ডক্টরস এবং যারা আছেন, পুরো ব্যাপারটা নিয়েই হচ্ছে আমাদের নিউরো মেডিসিন এবং এখানকার এই ব্যবস্থা। তো আপনি যেটা জিজ্ঞেস করছেন স্ট্রেস, হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই এখন স্ট্রেস আছে, স্টার্টিং ফ্রম টিন এজ গ্রুপ থেকে শুরু করে বয়স্ক আপ টু 80 ইয়ার্স। যেহেতু এখন লাইফ এক্সপেক্টেন্সি পেশেন্টদের অনেক বেড়ে গেছে, মোটামুটি 80-90 আমরা নর্মাল ধরি, মানে ওল্ড এজ আমরা 75 অ্যাবাভ ধরি, তো তার আগে অবধি হচ্ছে ইয়াং ওল্ড। তো স্ট্রেস একদম সেই ছোটবেলা স্কুল থেকে শুরু করে আমার কাছে পেশেন্ট মোটামুটি বছর 2-3 থেকে শুরু করে মোটামুটি 80-90 অবধি থাকে। তো স্ট্রেস সবারই থাকে, মিডিল এজদের, যাদের এমপ্লয়েড, যারা কাজের একটা চাপ থাকে, এবং বাকিদের নিজেদের ফিল্ড অনুযায়ী চাপ থাকে। তো মেন্টাল স্ট্রেস সবারই থাকে ইকুয়ালি, এবং মেন্টাল স্ট্রেস হচ্ছে এইভাবে এফেক্ট করে যে এতে আমাদের যে বেসিক, ধরুন কারোর ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই যে লেভেলসগুলো, এইগুলো হচ্ছে যে স্ট্রেস রিলেটেড কিছু হরমোনস বলে শরীরে, কর্টিসল হরমোনস বলে, সেইগুলো হচ্ছে স্ট্রেসকে, যখন আমাদের স্ট্রেস বেশি থাকে এবং এই হরমোনাল চেঞ্জেসগুলো হয়, তখন আমাদের ব্লাড প্রেশার, আমাদের সুগার, আমাদের মেটাবলিক, হয়তো সিডেন্টারি লাইফস্টাইল, বসে বসে কাজ ইচ্ছে করছে না, এই জন্য আমাদের এই প্যারামিটার্সগুলো বেশি থাকে, যে কারণে নিউরো কার্ডিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এইগুলো অনেক ক্ষেত্রে বেড়ে যায়। এবং এ বাদ দিয়ে তো মানে সাইকিয়াট্রিক ইলনেসেস এর মধ্যেও মানসিক বিষাদ বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটার জন্য আমাদের ইয়াং পপুলেশন অনেক সময় কাজ করতে পারছে না, আমরা একটা এমপ্লয়মেন্ট লুজ করছি, এদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এবং এটা বাদ দিয়ে ডিমেনশিয়া, খুব ফাস্ট মানুষের স্মৃতিশক্তি হারানো, ইভেন বিফোর 60 ইয়ার্স হচ্ছে পেশেন্ট ডিমেন্টেড হয়ে যাচ্ছে, এই রিস্ক ফ্যাক্টরস গুলো আনকন্ট্রোলড বা অনেক আগে থেকে চলে আসছে বলে। তো আমাদের কাছে মেন উদ্দেশ্যই হচ্ছে আইডেন্টিফিকেশন অর স্ক্রিনিং, সো দ্যাট এই যে রোগগুলো রয়েছে, সে মানসিক বিষাদ হোক, অ্যাংজাইটি হোক, বিপি হোক, ডায়াবেটিক হোক, ডিসলিপিডিমিয়া, এই যে রিস্ক ফ্যাক্টর, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, এইগুলোকে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থ্রু স্ক্রিনিং আমরা পেশেন্টকে যদি ডিটেক্ট করতে পারি। অনেক সময় 30 বছরের, আমার বহু পেশেন্ট আছে 30-35 বছর, ডায়াবেটিক, হাই ডায়াবেটিক, ফার্স্ট টাইম ডিটেক্টেড হয়েছে একটা স্ট্রোক নিয়ে, যখন এসছে পেশেন্টটা জানতোই না তিনি। 80 বছরের পেশেন্ট ফার্স্ট টাইম ডায়াবেটিক ডিটেক্ট হয়েছে যখন তিনি একটা খিচুনি নিয়ে এসছে। তো এই যে জানতে পারছেন না এতদিন ধরে, রয়ে গেছে এই ব্যাপারটা, সিম্পল ব্যাপার, বিপি, সুগার আর কোলেস্ট্রল, এই 3টে ব্যাপার আমরা জানতে পারছি। এটা স্ক্রিনিং এর মাধ্যমে যদি আগে ধরতে পারি, তাহলে আমরা অনেক নিউরোলজিক্যাল এবং কার্ডিওলজিক্যাল ইস্যুস গুলোকে পরবর্তীকালে কমাতে পারি এবং পেশেন্টদের প্রোডাক্টিভিটি অনেক বাড়াতে পারি। সিমটম অনেক কিছু হতে পারে, না মানে সবসময় যে সিমটম থাকে, এসিমটোমেটিকও হতে পারে। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে বাবা মায়ের দিকে আর্লি স্ট্রোক আছে, আর্লি ডিমেনশিয়া আছে, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং করা দরকার। আর্লি অল্প যাদের ওবেসিটি, ওজন বেশি আছে, তাদের স্ক্রিনিং করা দরকার। এবং এখনকার ইয়েতে সবসময় সাইলেন্ট এমআই হচ্ছে, হার্ট অ্যাটাক তার কোনো সিমটমই নেই, সুগার পেশেন্টের কোনো পেন হয় না, ফার্স্ট আসছেন উনি, ডিটেক্টেড হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফিতে যে তার 90% ব্লক আছে, ব্রেনে 90% ব্লক আছে, হার্টে ব্লক আছে। তো সবসময় সিমটম থাকলে তো ভালো, কিন্তু যদি না থাকে, সেই জন্যই আমরা স্ক্রিনিং এর মাধ্যমে এগুলোকে একটু আগে আগে ডিটেক্ট করার চেষ্টা করি, যাতে ওনাদের পরবর্তীকালে কমপ্লিকেশন গুলো, একটা স্ট্রোক প্রিভেন্ট করে দিলাম, একটা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে দিলাম, সেই জন্যই। পিছিয়ে পড়া মানুষ সমাজে, এবং হচ্ছে অনেকে ডাক্তারদের কাছে এটা ভয় পায়, মানে আপনি কি মনে করেন ডাক্তারদের আরো বেশি বন্ধুর মতন আচরণ করা উচিত? হ্যাঁ অবশ্যই, আমরা সবসময় এখানে পেশেন্টদের সাথে ফ্রেন্ডলি এতেই আমরা ইন্টারাকশনটা করি, যাতে তিনি তার নিজের প্রবলেমসটা শেয়ার করতে পারেন আমাদের সাথে। তবেই 1:1 কমিউনিকেশন হলেই আমি তাকে ভালো ট্রিটমেন্ট করতে পারবো, এবং একটা বন্ড যখন তৈরি হয় তবেই
তিনি পরবর্তীকালে যে আমার কাছে ফলো আপে আসবেন, সে প্রথম ট্রিটমেন্টটা উনি যেরকম পাবেন, ট্রিটমেন্ট এবং অ্যালাইড আমাদের যে সার্ভিসটা আছে, শুধু আমি এখানে চিকিৎসা করি না, আমার পুরো টিম, আইসিইউ টিম, তারপর ওয়ার্ডে যারা সিস্টাররা আছে তারা সবাই মিলে, কারণ কি আমি দেখে চলে গেলাম, বাকি সময়টুকু পেশেন্ট ওষুধ পাচ্ছে, তার দেখা শোনা হচ্ছে, তাকে ফিজিওথেরাপি করানো হচ্ছে, তাকে মিনিট টু মিনিট তার অক্সিজেন লাগবে কি লাগবে না, কোনো সময় সিবিজি বেড়ে গেল, কোনো সময় বিপি কমে গেল, এই যে পয়েন্ট টু পয়েন্ট সবসময় তো আমি থাকতে পারছি না, সেই টাইমটাকে আমার বাকি পুরো হসপিটাল টিম ম্যানেজ করছেন। এবং সেই কেয়ারটা ওনারা এতটাই ভালো পান এখান থেকে যে বারে বারে অনেক দূরান্ত থেকে হচ্ছে ওনারা এখানে ফার্স্ট টাইম এবং ভর্তির পরেও রিপিটেডলি ওনারা ফলো আপে আসছেন, যাতে ওনাদের ফলো আপটা আমরা খুব স্মুথলি করতে পারছি। তো এটা আমার একার না, এটা আমার পুরো টিমের ক্রেডিট, পুরো হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটাল নার্সিং স্টাফ এবং অ্যালাইড যারা আছে সবার ক্রেডিট, যে তারা এত ভালো একটা পরিষেবা পাচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা হলে মিডনাইটে কন্ট্যাক্ট করছেন, নিয়ে আসতে বলা হচ্ছে, কনসালটেন্টদের সাথে ওভার ফোন কথা বলিয়ে দেওয়া হচ্ছে, তো এভরিথিং হচ্ছে তারা পাচ্ছে, যাতে একটা কম্প্রিহেন্সিভ মেসেজ যায় যে কোনো অসুবিধা হলে আমরা আছি তোমাদের কাছে। প্রশ্ন, আমরা যখন ওপিডিতে বসি ম্যাক্সিমাম নাম্বার অফ কেসেস হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ম্যাক্সিমাম কেসেস আসে। এবার পেশেন্ট বলে স্যার আমরা হাঁটু ব্যথা, কোমর ব্যথা অনেক দিন, দীর্ঘদিন দিয়ে ভুগছি। তো বেসিক্যালি আমি খুব শর্টে বলছি কি অসুবিধা, লাইফস্টাইল ইজ দ্য মেন কালপ্রিট। লাইফস্টাইল, তার মধ্যে খাওয়া দাওয়া আছে খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, স্ট্রেস, লেভেল অফ স্ট্রেস, প্লাস যাদের লেডিজ আছে ওরা পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, মতলব মাসিক শেষ হওয়ার পর ওখানে যে অস্টিওপোরোসিস হয় তার, তো এইগুলো অ্যাওয়ারনেস কম আছে, গ্রাম দিকে এটা খুব বেশি। ওরা খাটতে থাকে, নেগলেক্ট করে, ব্যথার ওষুধ খায়, আসে আমাদের এখানে। তো এইগুলো মেন আছে যেটা আমাদের উপরে, এখন আমরা ওদেরকে বলি কি দেখুন ভাই অপারেশন তো করবেন, অপারেশন ইজ নট দ্য প্রাইমারি গোল, প্রাইমারি হচ্ছে আপনার মেন্টাল আর ফিজিক্যাল হেলথ, এই দুটোকে ঠিক করতে হবে, এর উপর আমরা কনসেন্ট্রেট করে ওদেরকে বলি। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এখন আমাদের যে কোনো ডক্টরের সাথে আমরা কনসাল্ট করি তারা প্রত্যেকেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভাইস দিচ্ছে যে হাঁটু অপারেশন করার জন্য, কিন্তু নিম্ন মধ্যবিত্ত লোক বা তারা এটা অনেক সময় ভয় পাচ্ছে অথবা তারা আর্থিকভাবে সচ্ছল নয় বলে করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, হাঁটু রিপ্লেসমেন্ট এখন আমি যদি এটা বলি, এটা ঠিক বলছেন আপনি, ডাক্তারদের মুখের উপর একটা কমার্শিয়াল জিনিসটা এসে গেছে, কিন্তু আমাদের ইনস্টিটিউটে যখন পেশেন্ট আসে আমরা সেভাবে দেখি না। দেখার কারণ হচ্ছে কেন, আমাদের এখানে যা গ্রামের দিকে তো পেশেন্ট ওরা পারে না, নি রিপ্লেসমেন্ট প্রথম দিকে পারবে না, তো অ্যাটলিস্ট হাঁটু রিপ্লেসমেন্টে নি খারাপ হওয়ার কারণটা কি আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে, কি কারণে নষ্ট হয়েছে, আদের ওনার অস্টিওপোরোসিস আছে, আদের ওনার বাত আছে, কি আছে, সে দেখে আমরা চিকিৎসা করি, চিকিৎসাতে অনেকগুলো সাকসেস হয়, তারপরে যেটা না হয় তখন আমরা বলি ঠিক আছে এবার আপনার নি রিপ্লেসমেন্ট দিকে যেতে পারে। কতখানি সাকসেস নি রিপ্লেসমেন্ট এখনকার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অপারেশন টুডে, নি রিপ্লেসমেন্ট।